মমতা বন্দ্যোপাধ্যায় সহ তাবড় তৃণমূল নেতারা একটা কথা সবসময় বলতেন, সেটা হচ্ছে 21শে জুলাই তৃণমূল কর্মীদের আবেগ। এই 21শে জুলাইকে নিয়ে 21শে জুলাই নামে শহীদ তর্পণ হলেও এটা ছিল তৃণমূল কংগ্রেসের একটা বাৎসরিক শক্তি প্রদর্শনের আয়োজন বা মঞ্চ। সিপিএমের আমলে, সিপিএম যখন প্রবল প্রতাপশালী একটা সময়, তখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই রমরমিয়ে করেছেন, এই সমাবেশ মঞ্চ করেছেন এবং ভিক্টোরিয়া হাউসের সামনেই করেছেন। কিন্তু এবছর তার দল সংকটে, দল বহুদা বিভক্ত, দলে ভাঙন, তার উপর পুলিশের পারমিশন নেই, সব কিছু মিলে একটা ছন্নছাড়া অবস্থা 21শে জুলাইয়ের আগে। কর্মীদের মনোবল কোথায় পৌঁছতে পারে তৃণমূল কংগ্রেসের? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নীরব কেন? আমরা কথা বলবো এই বিষয়টা নিয়ে, একটু আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের একটা আবেগ। আজকে 30শে জুন, মানে এই সময় তৃণমূলকে আমরা দেখে অভ্যস্ত, গোটা বাংলা কলকাতা জুড়ে বড় বড় হোর্ডিং, হ্যাঁ, 21শে জুলাই নিয়ে বিভিন্ন জায়গায় এই সব সমাবেশে যারা আসবেন তাদের থাকার ব্যবস্থা ইত্যাদি। সেখানে এক বছরের মধ্যে ছবিটা তো পাল্টে গেল, খুব স্বাভাবিক, দল এখন ক্ষমতায় নেই। কিন্তু এত কঠিন পরিস্থিতি, এরকম করুণ পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিছু জন, ঋতব্রতদের সঙ্গে কিছু জন, এ তো আমি নিজের চোখেই মানে এখনই বুঝতে পারছি দুটো ভাগে বিভক্তি। কি দল কি আরও টুকরো হওয়ার পথে বা কিছু? দেখো, আজকে যা ঘটনা ঘটেছে তাদের তো বলতে পারি তিনখানা তৃণমূল। কি হবে? একটা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, হ্যাঁ। দুই হচ্ছে কুণাল ঘোষ এবং কালীঘাটের তৃণমূল, যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়রা রয়েছেন। আর 3 নম্বর হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। আচ্ছা, তার কারণ হচ্ছে আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই এক ডাকে অভিষেক শুরু করেছেন, কুণাল ঘোষ কি বলেছে যে এটা পার্টির কোনো কর্মসূচি নয়, এটা একটা ব্যক্তি সাংসদের কর্মসূচি। তার মানে অভিষেকের এই উদ্যোগ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে নিয়েছে। কেন বিচ্ছিন্ন করে নিয়েছে সেটাও তো ইন্টারেস্টিং। তো ফলে আমি দেখতে পাচ্ছি যে এখন তো 3খানা তৃণমূল দেখতে পাচ্ছি, ঠিক আছে। তার মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল, সেখানে আবার একটুখানি অসন্তোষ তৈরি হচ্ছে। তার কারণ যে প্রোটেকশনের আশায় তারা গিয়েছিলেন সেটা পাচ্ছেন না। তারপরে ওইখানেও ভাগ হচ্ছে কিন্তু, এবং গ্রুপ তৈরি হচ্ছে। উত্তর 24 পরগনার তৃণমূল, দক্ষিণ 24 পরগনার তৃণমূল, জেলা ভিত্তিক মালদার তৃণমূল, মুর্শিদাবাদের তৃণমূল, ঠিক আছে। তো এইরকম বহুধা বিভক্ত একটা তৃণমূল। তো এর যে 21শে জুলাইয়ের অনুষ্ঠান কি হবে বোধগম্য। দুই হচ্ছে যে দেখো, যে ভিক্টোরিয়া হাউসের সামনে যে 21শে জুলাইয়ের মঞ্চ বাঁধা যে হতো, যেখানে শহীদদের তর্পণ করার থেকে উদযাপনের যে আতিশয্যটাই বড় হয়ে উঠেছিল। তুমি বলো না, শহীদের তর্পণ পেছনে পুরো টলিউড, একদম নচিকেতার গান, ঠিক আছে, আর ওই ইন্দ্রনীল সেনের একই সুরে বেসুরে গান। তো এই সব মিলিয়ে কোথাও একটা শহীদ সমাবেশের যে গাম্ভীর্য, সেটা তো কোথাও, যে আবেগ, সেটা অনেক লঘুতর হয়ে গেছিল। এবং 2011 পরে পাগলু ডান্সও হয়েছে। যেভাবে পাগলু ডান্স ভাবো তো, তারপরে যেভাবে ধরো তোমার গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে সেন্ট্রাল পার্কে আয়োজন করা হতো, লোকে ডিম ভাত বলে মজা করে, সেটা অন্য কথা, কিন্তু এটা তো অর্গানাইজ। এখানে স্বতঃস্ফূর্তভাবে যে যোগদানের ব্যাপারটাই লঘুতর হয়ে গেছিল। ঠিক। তো সেই জায়গা থেকে এইটা ভোটের পরে যখন আজকে বিপর্যয়, তখন তো এটা ভবিতব্যই ছিল। তুমি দেখো যে গত 8-10 বছরে অন্তত 2016 অনওয়ার্স তো আমি দেখছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চে আয়োজন করেন, এবং যুব তৃণমূল সেই নানা রঙের, হলুদ রঙের পাঞ্জাবি, সবাই হলুদ রঙের পাঞ্জাবি, সবাই সবুজ রঙের পাঞ্জাবি, সবাই নীল রঙের পাঞ্জাবি, আলাদা আলাদা স্টেজ, আলাদা স্টেজ, ওপর নিচ, ঠিক আছে, এইসব নানা রকম। এই কারুকার্যের নেপথ্যে কে ছিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তিনি আসতেন, তিনি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, তিনি গীতাঞ্জলি, আগের দিন সন্ধ্যা বিকেল থেকে তিনি সেন্ট্রাল পার্ক, ও সেন্ট্রাল পার্কে যে তুমি আমি জায়গায় বসে আছি, সামনে গোল টেবিল, সেন্ট্রাল পার্কের মানে আড্ডা জমতো আগে। নারায়ণ গোস্বামী, পার্থ ভৌমিক, সুজিত বোস, কৃষ্ণা চক্রবর্তী, ইন্দ্রনীল সেন, সবাই মিলে একটা গোল করে মধ্যমণি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আয়োজনের তো নেপথ্যে তিনিই ছিলেন। কোথায় আজকে তিনি? দেখো, শহীদ তর্পণটাই লঘু, ঠিকই বলেছো তুমি, কোথাও একটা আয়োজন আরম্ভ, তিনি আজকে কোথায়? এবার দুই যেটা পয়েন্ট, সেটা হচ্ছে যে ভিক্টোরিয়া সামনে
যে 21শে জুলাই আয়োজন, এটা নিয়ে এর আগেও হাইকোর্টে বিষয়টা উঠেছে। সিপিএম জমানায় সিপিএম চাইলেও এটাকে করতে পারতো, কিন্তু সিপিএম জানে যে তখন যা বিরোধী তৃণমূল, তখন যদি জায়গা পরিবর্তনের কথা বলা হয় সেটা তৃণমূলের কাছে একটা বাড়তি এজেন্ডা হয়ে যাবে, এবং ওটা যেহেতু অ্যান্টি সিপিএমিজম থেকে তৃণমূল তৈরি, তাহলে তৃণমূলের আবেগটাকে মানে তারা বল হাতে তুলে দেওয়ার তো মতো। এখানে তো বিজেপির সাথে সেই তৃণমূলের ব্যাপারটা নয়। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে জোট করে সরকারে ছিলেন। তো তারপরে এই যে কনটেক্সট, যে বারবার গত কয়েকটা 21শে জুলাইয়ের আগে হাইকোর্টে মামলা হয়েছে এবং হাইকোর্ট পুলিশকে বলেছে, কখনো শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে ইত্যাদি প্রভৃতি হয়েছে। ফলে এই নতুন সরকার আসার পরে আর যেখানে পারে জায়গা দিক, যে 21শে ভিক্টোরিয়া হাউসের সামনে যে দেবে না, এটা দেওয়াল বড় বড় হরফে স্পষ্ট ছিল দেওয়াল লিখন ছিল। এবার তুমি দেখো, এবার আরো মজার ঘটনা যেটা ঘটতে চলেছে, দ্য গ্রেট তৃণমূল শো, সেটা হচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল, যারা বলছেন আমরা আসল তৃণমূল এবং যারা একটা আয়োজন করতে চাইছেন, তারা তো তাদের নিজেদের বিধানসভা কেন্দ্রেই অনেকে যেতে পারছেন না। উলুবেড়িয়ার পূর্বতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শেষ কবে গিয়েছেন? ঠিক। তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার যে 21শে জুলাইয়ের কর্মসূচি নিজের বিধানসভা কেন্দ্র থেকে অর্গানাইজ করা, ওখান থেকে লোক আনার নিয়ে ব্যবস্থা আসবেন। করা হয়। কজনকে নিয়ে আসবেন? ফিরাদ হাকিম চেতলা থেকে কজনকে নিয়ে যাবেন? আখরুজ্জামান রঘুনাথগঞ্জ থেকে কজনকে নিয়ে আসতে পারবেন? সেখানকার যারা আসবেন, ধরো আগে কি হতো, গ্রাম প্রধান, অঞ্চল সভাপতি, এই পঞ্চায়েত সমিতির প্রধান, এসব সব আসতো। এরা তো আসতে ভয় পাবে, বেরোতেই ভয় পাবে, কারণ অনেকেই যা কারুকার্য করে রেখেছেন হাতের কাজ, ঘর ছেড়ে বেরোনোই দায়। বেরোনো দায় নয়। এখানে যে এই যে বিপ্লব দেখাতে আসা, সেইটার যে কি খেসারত দিতে হবে, কারণ কেউ যদি পরিচ্ছন্ন রাজনীতি করে থাকেন তার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। ফলে সেরকম নেতা কর্মী আসতেই পারেন, কিন্তু যাদের সেই ভয়টা রয়েছে, যাদের কোথাও একটা বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, বা যাদের কনফিডেন্সের অভাব রয়েছে, তারা আসবেন। তবে দেখা অর্গানাইজ ওয়েতে তো নিয়ে আসা হতো, বাস, ট্রেন, সবকিছু। এবারেও অর্গানাইজ করতে পারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা, কিন্তু তারা কিন্তু কতটা পয়সা খরচা করতে পারবে? কারণ তৃণমূলে এখন মন্টুদাও নেই। মন্টুদাও আগেই সরে পড়েছে। তার ফলে একটা ডেকোরেটার্সকে টাকা দিতে হবে, টাকা দিয়েই করাতে হবে। এবার তুমি দেখো, এটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের কথা বললাম, তারা কজন লোককে আনতে পারবেন? দুই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুগলি থেকে কজনকে আনতে পারবেন? এত বড় নেতা, এত বছরের সাংসদ, অনেক কিছু কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন। তার নির্বাচন এলাকায়, নির্বাচন কেন্দ্রে, লোকসভা কেন্দ্রে আওতায় যে আসনগুলো, সেখানে এত ভরাডুবি হলো কেন? কটা লোক রয়েছে তার সঙ্গে? তিনি নিয়ে আসুন 5,000 লোক। ফলে এদের সাথে লোক নেই। শোভনদেব চট্টোপাধ্যায় কজনকে নিয়ে যেতে পারবেন? কুণাল ঘোষ তার পাড়া থেকে, বেলেঘাটা থেকে কিছু ছেলেপুলে নিয়ে যেতে পারবেন। তাও কতজন হবে? 200, 300, 400, যেখানে কয়েক লাখ লোকের জমায়েত হতো। তাহলে তো এই যে, এবং আরেকটা যেটা ইন্টারেস্টিং, যেটা আমি বলা যায়, 3খানা তৃণমূল কেন বললাম, যে কোথাও আজকে কুণাল ঘোষ দেখলাম যে নিজেকে একটা দূরত্ব তৈরি করলেন। ঠিক, তার কারণ তারা জানে যে এই 21-এর মঞ্চে যদি অভিষেককে নিয়ে আসি, কারণ মানুষের অসন্তোষ এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আছে, পার্টি কর্মীদেরও রয়েছে একটা বড় অংশে, খুব রয়েছে। সে কারণে সঙ্গত অসঙ্গত সেই যুক্তি তো পার্টি কর্মীদের পরে কথা, কিন্তু আছে তো, এটা সত্য একদম। তো তার ফলে যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, কে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেকচার শুনতে যাবেন ওখানে? এটা তো কুণাল ঘোষদের মধ্যে এই সন্দেহটা রয়েছে। বুঝতে পারছেন তারা যে ওখানে যদি 500টা লোকও হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলে কজন আসবেন? 1, 2 হচ্ছে যে এই যে জেলা থেকেও যদি কোনো নেতা আসবেন ভাবেন, আর অভিষেক মঞ্চে থাকেন, তিনিও ভয় পাবেন, দুবার ভাববেন। কিন্তু গোটা ব্যাপারটা থেকে ক্রমশ অভিষেককে একটা ডিটাচ করে দেওয়ার একটা প্রসেস কিন্তু কুণালরা শুরু করেছে। এবং
ধারাবাহিকভাবে করছেন কিন্তু কুণাল ঘোষ। সেনাপতি থেকে আজকে সাংসদ বলছেন। হ্যাঁ, মানছেন না তো। মানে কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর কোনো নম্বর দিতেই নারাজ। নারাজ সাংগঠনিক তৃণমূলের সংগঠনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা শুনতে নারাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবো, কিন্তু অভিষেককে কোনোভাবেই আর 1 ইঞ্চি জায়গাও আর দেওয়া যাবে না। এবং এরা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সে কথাই বলছে ঠাড়ে ঠোড়ে। তো ফলে ওই যেটা দিয়ে শুরু করেছিলাম যে দেখো এখন অ্যাপারেন্টলি আমি 3টে তৃণমূলই দেখতে পাচ্ছি। 2টোর জায়গায় 3টে হচ্ছে এখন, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় বেরোতে পারছেন না। অভিষেক এই কর্মসূচিটা নিলেন কেন হঠাৎ, এটাই তুমি বলছি। বলছো? নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য বলেই আমার মনে হয়। দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তা নামতে পারছেন না, তিনি ঠিক কি কারণে চার্টার্ড ফ্লাইটে দিল্লি গেছেন এবং চার্টার্ড ফ্লাইটে দিল্লি থেকে ফিরেছেন ভিটিকোল, তাই তো? এমব্রেয়ারে গেছেন, এমব্রেয়ারে তৈরি করা বিমান, তো এমব্রেয়ারে গেছেন, এমব্রেয়ারে ফিরেছেন। খরচ, এবার খরচের কথা পরে, কথা হচ্ছে যে কেন গেছেন সেই যুক্তি আমার কাছে পরিষ্কার নয়। কিন্তু অনেকের মনে হচ্ছে যে একে তো গত 5 বছরে তাকে নর্মাল বিমানে বিদেশ যাত্রা ছাড়া যেতে দেখা যায়নি। কোনোদিনও কেউ দেখেনি তাকে ইন্ডিগোতে, এয়ার ইন্ডিয়ায়। দেখেছেন বলে কেউ ছবি তুলেছেন, সেলফি তুলেছেন বলতে পারবে না। 2 হচ্ছে তার অনেকের মতে তার হয়তো সংশয় আছে যে নর্মাল ফ্লাইটে গেলে সেখানে একটা কেওস হতে পারে, লোকজন স্লোগান তুলতে পারে, মুখের ওপর অনেক কিছু বলতে পারে, তো এড়িয়ে গেছেন। কিন্তু তাকে তো পলিটিক্সে তাকে প্রাসঙ্গিক থাকার একটা তার চেষ্টা রয়েছে, সেই জন্য এই একটাকে তৃণমূল এই একটাকে অভিষেক করেছেন। কারণ অভিষেকও হয়তো বুঝতে পারছে যে এখনই মাঠে নামার মতো পরিস্থিতি আসেনি, অ্যাকসেপ্টেন্সটা নেই, কিন্তু কোথাও কর্মীদের সঙ্গে একটা যোগসূত্র, কোথাও একটা কানেক্ট তৈরি রাখা। কিন্তু প্রশ্ন হলো যে এই যে একটাকে অভিষেক বলছেন এবং যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তার আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে এবং তার সঙ্গে জড়িয়ে অনেকের বিরুদ্ধে পুলিশ তদন্তে নেমে পড়েছে, তার ফলে পার্টির যে জেলার যে কর্মী তিনিও কি ওই ফোন করবেন? সাহস পাবেন না, যদি করেন আমি দেখতে চাই কজন করছে না। কিন্তু সত্যি এটা প্রশ্ন যে কজন ফোন করবেন এইরকম প্রতিকূল পরিস্থিতি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে এত কিছু সরকার হাত ধুয়ে নেমে পড়েছে, পুলিশ সিআইডি টিআইডি, তাকে ফোন করবেন, করে আশ্রয় চাইবেন? এবং জেলার তৃণমূল কর্মী নেই। আজকে কুণাল ঘোষ কি বলেছেন? কুণাল ঘোষ বলেছেন যে লিগাল এড অ্যাডভাইস দেওয়ার কাজটা তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় করছেন। ফলে আলাদা করে সমান্তরাল একটা আয়োজন, এটা তো কোনো দরকার ছিল না। এটা তো ব্যক্তিগত একজনের আয়োজন, এক সাংসদের আয়োজন, এর সাথে পার্টির কোনো সম্পর্ক নেই। তাহলে কমপ্লিটলি অভিষেকের থেকে একটা দূরত্ব রাখছেন। এবং মানে কোথাও কি অভিষেককে নতুন করে আর জায়গা দেওয়ার বিষয়টা, এবং তাদের আরেকটা সংশয় তুমি যেটা বলছিল, অভিষেক নিজে যেহেতু 21শে জুলাই অর্গানাইজ করতেন, সেখানে এই মঞ্চে কোনোভাবেই তাকে আর তার সঙ্গে যারা অর্গানাইজ করতেন, এই যে যুব তৃণমূলের নেতারা, ছাত্র তৃণমূলের নেতারা, চিরাঙ্কুর ভট্টাচার্য, সায়নী ঘোষ তো চলেই গেছে, আরো যারা কাজ করতেন, কোথায় তারা? কেউ নেই, কোনো লোকজন কেউই নেই। কোনো ফলে 21শে জুলাই, দেখো 21শে জুলাইয়ের রেলিভেন্স, যে কারণে 21শে জুলাইটা ছিল, সেই রেলিভেন্স বা তৃণমূলের মধ্যে থেকে সেই আবেগ, এটা বহুদিন আগেই হারিয়ে গেছিল। হই হই করে 21শে জুলাইয়ের আসা এবং যাওয়া, এবং একটা সংগঠিত ক্রাউড, একটা অর্গানাইজ ক্রাউড, এবং তুমি দেখতেই পেতে যে একটা বড় অংশের যে কর্মী সমর্থক যারা আসতেন, তারা হচ্ছে মাঝপথেই ওই মঞ্চে একরকম বক্তৃতা চলছে, তারা অন্যদিকে ঘুরে বেড়াচ্ছেন, ঠিক আছে, খাওয়া দাওয়া করছেন, ভিক্টোরিয়া চলে যাচ্ছেন, ঠিক আছে, কোনো রকমের বক্তৃতা শেষ হলো না, তার ট্রেন ধরতে চলে যাচ্ছেন, বাস ধরতে চলে যাচ্ছেন। ফলে আবেগের ঘাটতিটা অনেকদিন ধরেই নজরে পড়ছিল। আসতে হয় নিয়ম রক্ষার একটা ব্যাপার, এবং সেইটা সংবাদ মাধ্যমে খুব সমালোচনায় আসেনি, কেই বা তখন করবে, একেবারে, ঠিক আছে। তো এবার সেই রেলিভেন্সটা আরো হারিয়ে যেতে বসেছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে, কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র সেদিন একটা কথা বললেন যে, মানে তুমি যে বললে না ভিক্টোরিয়া হাউসে পারমিশন দেওয়ার কোনো প্রশ্নই এবার নেই, সেক্ষেত্রে বলছিলেন যে পারমিশন না দিলে মানে কোথাও যেন ধরেই নিয়েছেন দেবেন না, আমরা মেটাডোরের উপর বা জিপের উপর দাঁড়িয়ে আমরা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেদিন ওই কুণাল ঘোষের সাংগঠনিক সভায় 5 জন হলেও আমি করবো, কোথাও ধরেই নিয়েছেন হয়তো তারা যে এবছর। সবচেয়ে বড় আজকে বরঞ্চ তৃণমূলের জন্য সাপে বড় হয়েছে। ধরো কালকে যদি ভিক্টোরিয়া হাউসের সামনে কালীঘাট তৃণমূলকে যদি পারমিশন দিয়ে দিত এক্স্যাক্টলি, এবং 500 লোক বা 1000 লোক ওখানে গিয়ে জমায়েত হতো, তাহলে তুমি কি বলতে? একদম এত তো আরো বড় বেইজ্জতি হতো। একদম, যেখানে মঞ্চ থেকে এতদিন ছবি তুলে আমরা অভ্যস্ত মিডিয়া, যে ড্রোন শট, কোথায় ড্রোন শট, সেই সব পার্ক স্ট্রিট ছাড়িয়ে গেছে, ট্রেন ফ্রেনে করে সব ছবি উঠতো, ঠিক আছে। তো কথা হচ্ছে যে 500,000 জনের একটা ভিড় দেখাতে হতো, ও তো বেইজ্জত হয়ে যেত। বরঞ্চ এখন সরকার এই যে জায়গা দেয়নি, পুলিশ যে জায়গা দেয়নি ভিক্টোরিয়া হাউসের সামনে, সেইটাকে ঢাল করে বলতে পারবে যে সরকার আমাদের বাধা দিয়েছে, নাহলে তো আমাদের লক্ষ লক্ষ লোক আসতে পারতো, ঠিক আছে। একেবারে একটা বলার সুযোগ থাকে, বলার সুযোগ, স্টেটমেন্ট বলার সুযোগ আছে এখন, আছে। এইটা অন্তত মহুয়া মৈত্ররা বলতে পারছে। যদি সত্যি ভিক্টোরিয়া হাউসের সামনে দিয়ে দিত, তাহলে তো মানে কান্নাকাটি পড়ে যেত তৃণমূল। সেদিন কালকেই তো মুখ্যমন্ত্রী ইভেন ধরো শুধু কালীঘাট তৃণমূল না, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের তৃণমূলকে যদি ভিক্টোরিয়া হাউসের সামনে দিয়ে দেওয়া হয়, কটা লোক ওখানেও কান্নাকাটি পড়ে যাবে, একেবারেই ওখানেও কান্নাকাটি পড়ে যাবে। তো বলে এটা এখন ক্রমশই 21শে জুলাই একটা অতীত, ঠিক যেরকম ভাবে গত 8-10 বছর ধরে ওই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস মহাজাতি সদনে একটা কংগ্রেস করে থাকে 28শে আগস্ট, ঠিক তৃণমূলও ক্রমশ এটা একটা নামকে বাস্তে অনুষ্ঠান, মহাজাতি সদন বা এই ধরনের জ্ঞান মঞ্চ, মহারাষ্ট্র নিবাস, হ্যাঁ সেই মহারাষ্ট্র নিবাস যেখানে তৃণমূলের সূচনা লগ্নে অনেক সভা টভা হতো, ওইখানেই হয়তো দেখবে শেষ তৃণমূলের 21শে জুলাই হচ্ছে। এরকম একটা অবস্থা হচ্ছে। কালকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে এটাই নিয়ে যখন কথা হচ্ছে, কুণাল ঘোষদের বললেন যে আপনারা ইয়ে করুন, ব্রিগেডে করুন, 2011-তে তো ব্রিগেডে করেছিলেন, আপনাদের তো লক্ষ লক্ষ লোক আসবেন, মানে এই সুযোগটা কোথাও গিয়ে একটা সুযোগ ছাড়লেন না মুখ্যমন্ত্রী নিজেও, যা বলার আপনাদের। এই তুমি যেখানে বললে যেহেতু লোকের, আর আমি একটা প্রশ্নে আসি যে কর্মীদের আবেগ যেহেতু 21শে জুলাই তৃণমূল তো বিজেপিকে কম ব্যান্টার করেনি। গত 5 বছর ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছে, পঞ্চায়েতে বিজেপি যদি ক্যান্ডিডেট না দিতে পারে তাহলে কি আমি দিয়ে দেবো ক্যান্ডিডেট, আমি কি বিজেপিকে লোক ধার করবো, এইসব তো ব্যান্টার করতে। তো আজকে তো বিজেপির হাতে সুযোগ এসছে সেসব জবাব দেওয়ার, এটা তো পলিটিক্সের নিয়ম, দস্তুর। তখন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বলেছে, আজকে তো সেগুলো ফিরিয়ে দিচ্ছে বিজেপি। দেখো তুমি জেলা থেকে যখন বিজেপির কোনো সভা থাকলে, সমাবেশ থাকলে যে কর্মীরা আসতেন, তাদের ফিরে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তার বিরাট অভাব ছিল, তখন বাড়ি ফেরা। এখন ঠিক এই জিনিসটাই এবছরও 21শে জুলাইয়ের ক্ষেত্রেই হতে পারে। এইটা আবার বাংলার তৃণমূলকে আমি একা দোষ দেবো না, এটা তো সিপিএম জমানায় তৃণমূল যখন 21শে জুলাই করতে আসতো, ভিক্টোরিয়া হাউসের সামনে করতে দিত ঠিকই, কিন্তু রাস্তাঘাটে বাসের উপরে হামলা করা, হ্যাঁ, এসব অনাচার জেলায় ফেরার পর এইসব অনাচার সিপিএম অনেক করেছে, ঠিক আছে। সিপিএম এর এখন কপাল ভালো যে বর্তমান প্রজন্ম সিপিএম এর এই অত্যাচার দেখেনি, সিপিএম জমানার এই অত্যাচার দেখেনি। তুমি আমরা আমাদের সময় স্কুল কলেজ যখন আমরা পড়ি, যখন সাংবাদিকতায় নতুন মানে প্রথম তুমি জয়েন করেছো, বা সেই সময়টা তখনও পর্যন্ত আমরা যা দেখেছি, একেবারেই নতুন প্রজন্ম যাদের জন্ম হচ্ছে ধরো এই লেট 90s, 97-98, ঠিক আছে, কারণ বা ধরো কি বলবো ইভেন 93-4 যাদের জন্ম, তারা তো 14-15 বছর যখন বয়স বা 18 বছর বয়স প্রায় হচ্ছে, তখন তো সিপিএম যাওয়ার মুখে, ক্ষয়িষ্ণু সিপিএম, এবং সিপিএম তো আবার চলে গেছে 11 সালে, সেই প্রতাপ আর নেই। তার ফলে কি তারা তো সিপিএম এ সেই যে সিপিএম জমানায় যে কেশপুর, গড়বেতা, আরামবাগ, গোঘাট, খানাকুল, এইদিকে অমিতাভ চক্রবর্তী, তড়িৎ তোপদার, অমিতাভ নন্দী, তড়িৎ তোপদার, এইসব দুর্দণ্ড প্রতাপ তো দেখেনি, লক্ষণ শেঠ, অনিল বসু, হ্যাঁ, সুশান্ত ঘোষ,
কাকে ছেড়ে কাকে বলবে তুমি? তো এই যে সিপিএম এর বরঞ্চ এখন কি হয়েছে তুমি দেখবে যে আমি বারবার করে একটা বলছি, ভোটের সময় থেকে বলছি, এবং আমি তো তার স্যাম্পল সাইজ দেখেছি আমার পরিচিত বৃত্তে, যে নতুন প্রজন্মের একটা ভোট একটা বামেদের দিকে একটা ঝোঁকার প্রবণতা একটা আছে। কারণ তারা জানেই না যে সিপিএম, তারা মনে করছে যে হ্যাঁ তবু একটা পরিচ্ছন্ন রাজনীতির কথা বলছে, কিছু লোক আছে ভালো কথা বলেন, শিক্ষিত ইত্যাদি, একটা লেফট ইমোশন, লেফট রোমান্টিসিজম কথাটা। রোমান্টিসিজম দেখো, পশ্চিমবঙ্গে 34 বছরের বাম শাসন এবং বাম আন্দোলনের ফলে কোথাও একটা বামপন্থী মনোভাব গোটা পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা চারিয়ে গেছে। ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় এসেও তিনি প্রায় অতিবাম হয়ে উঠেছিলেন তার বিভিন্ন সামাজিক প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে, যেটা সিপিএম কোনো ভাবেওনি বা করেওনি। ঠিক আছে, তো সেইটা একটা পরিষদ তৈরি হয়েছে। তুমি যে কথা বলছিলে যে এই যে অত্যাচার বাম জমানা থেকেই শুরু, তৃণমূল জমানার সাথে সংক্রমিত হয়েছে, আগামী দিনে বিজেপিও এখন তাই করছে। এই যে ডিম ছোড়া, এটা তো ওই সংস্কৃতিরই একটা ধারাবাহিকতা বলতে পারো। একেবারে সুভাষ চক্রবর্তী বলে গেছিলেন সেই বাইরে থেকে ইলেকশনে লোক আসাটা পরম্পরা। আমার মনে পড়ে সল্টলেকের মিউনিসিপ্যাল ইলেকশন নিয়ে বোধহয়। আমার মনে হয় যে বাংলা রাজনীতিতে এই যে পাল্টা বদলা আসা, এটাও সেই একটা মানে কোথাও গিয়ে একটা ডিফারেন্ট অন্য। তবে আমি একটা জিনিস বলবো যে সিপিএম কে আমি একটা দেখতে পাচ্ছি যে হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বুঝে হয়তো এখন চুপ আছেন, সিপিএম কেও আমি একটা দেখতে পাচ্ছি এটা যে ইস্যু ভিত্তিক সরকার বিরোধিতাটা করছে, যেমন হকার উঠছে, কিন্তু বাকি জিনিস নিয়ে কিন্তু সিপিএম কিন্তু খুব অ্যাগ্রেসিভ নয়। এই বাজেট, হ্যাঁ আজের বাজেটে যেরকম ভাবে সরকারি জমির বিলগ্নিক সরকারি সম্পত্তির বিলগ্নিকরণের কথা বলা হলো, সিপিএম কে দেখলে আগের মতো করে সরব হয়ে বলতে না। সিপিএম বাজেট নিয়ে কি খুব কিছু বললো যে না, কারণ হচ্ছে সিপিএমও মনে করে যে সরকারের এই যে নতুন সরকার এসছে একটা ফিল গুড সেন্টিমেন্ট আছে, এখন কিছু কিছু বলতে গেলেই মানুষেরা নেবে না, ফলে এখন মঞ্চ ধৈর্য ধরে থাকাটা উচিত। যেটুকুনি ইস্যু ভিত্তিক, যেমন হকার উচ্ছেদ, গরিব মানুষের পাশে না থাকলে নয়, এবং সেটা সিপিএম খুব আন্তরিকভাবেই থাকার চেষ্টা করেছে। রাত্রিবেলা যখন উচ্ছেদ হচ্ছে সেখানে গিয়ে দাঁড়িয়েছে, লাঠির বাড়ি খেয়েছে, তো ইত্যাদি এগুলো সব হয়েছে। কিন্তু সেটার বাইরে গিয়ে সিপিএমও কিন্তু বাড়াবাড়ি কিছু করছে না, বরঞ্চ সময় নিচ্ছে যে এই সরকার, নতুন সরকার এসছে যার সম্পর্কে একটা ফিল গুড আছে, এই সরকারের কোনো একটি ভুল পদক্ষেপ যদি হয়, বা তখন একটা ইস্যু ভিত্তিক জায়গা থেকে লড়াইটাকে শুরু করা। জানি এখন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সেই জন্যই কিছুদিন চুপ করে গেছেন, হয়তো অপরচুন টাইমের। যেটা বলছিলাম যে তুমি যে কেন নীরব রয়েছেন, একটা কোথাও সুযোগের একটা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজনীতি তো নিশ্চিতভাবেই উনি থাকবেন, কোনো একটা স্ট্র্যাটেজি করছেন। এই যেহেতু কর্মীদের 21শে জুলাইয়ের আবেগ থেকে আমি একটু সরি, যে তৃণমূল তুমি যেটা বললে এখন 3 ভাগ হয়ে যেতে পারে, তিনটে তৃণমূল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কর্মীদের আবেগ মানে এটা পুরো অ্যান্টিসিপেশনের জায়গা। তোমার দীর্ঘদিনের আবেগ থাকলে মানুষের ঘরে বসে আবেগ আছে। আমি এখনো মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের নিচুতলার বা কিছু নেতার নিচুতলা মাঝারি উপরের তলা একটা অংশ মানুষের সহানুভূতি, আবেগ সবই আছে, ঠিক আছে, কিন্তু তারাও এটাকে দেখানোর, তারাও এটাকে এক্সপ্রেস করা, তারাও এটাকে সামনে এসে বলার সেই ঝুঁকিটা এখনো অনেকেই নিচ্ছেন না। ঠিক আছে দূর থেকে আছে কোথাও। আর আরেকটা জিনিস আমি তোমাকে শেষ প্রশ্ন জাস্ট, সেটা হচ্ছে যে এই কুণাল ঘোষ এই যে প্রতীক নিয়ে যখন টানাটানি, এরা তো এখন চলেও গেল, সংখ্যাগরিষ্ঠতার প্রতীক নির্বাচন কমিশনে জমা করেছে এখানে দিল্লিতে সব জায়গাতে। তারপরেই খুব সিগনিফিকেন্টলি কুণাল ঘোষ, মহুয়া মৈত্র এরাও বলছিলেন যে আমাদের মানে ঘাসফুল প্রতীক আর দরকার, প্রতীকটা বড় কথা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাই প্রতীক। সেক্ষেত্রে কি কোথাও গিয়ে এরা প্রস্তুতি নিতে শুরু করেছে? যতই বলুন না কেন যে উপায় কি আছে, তোমাদের নেই কিছু, তারা ধরেই নিচ্ছে প্রতীকও চলে যেতে পারে। এবং সেটা তো আমি আগেও বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাই হচ্ছে প্রতীক একেবারে তার পার্টিতে, তারা তাকে সেটাকে আঁকড়ে ধরার চেষ্টা করছে, কিন্তু এইটাও না কতদিন ধরে রাখতে পারবে সেটা একটা প্রশ্নের মুখে। যখনই 29শে ভোট এগিয়ে আসবে এই পুরো ব্যাপারটাই কনসোলিডেট করার চেষ্টা হবে। অনেকেই বাম কংগ্রেসের সাথে জুড়ে, এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল, এদের মধ্যে একটা বড় অংশ বাম কংগ্রেসের সঙ্গে জুড়ে যেতে পারে। আচ্ছা, যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, যারা অন্তত পরিচ্ছন্ন রাজনীতি করে এসছেন কিছুটা হলেও,
তারা হয়তো দেখবো ভেঙে চলে গিয়ে ওখানে জয়েন করে যাচ্ছে, মানে এদের সাথে কোনো ভোট থাকবে না, থাকবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, ঠিক। ফলে হচ্ছে যে দেখো, মানে ভারতীয় গণতন্ত্রের বোধহয় এটাই একটা বড় মজা, যে একটা বছর আগেও আমরা যখন দেখেছি এই শাসক দল 21শে জুলাই সামনে, তার জন্য প্রস্তুতি চলছে বিশাল একটা মানে মাপকাঠিতে, কি বলবো, একটা জাঁকজমকপূর্ণ 21শে জুলাই, যদিও শহীদ তর্পণ নাম, ঠিক এক বছর পরে এখন এমন একটা পরিস্থিতি যে 21শে জুলাই কোথায় হবে তাও নিশ্চিত। দল বলা যায় দুই থেকে, আজকে যার আমাদের আলোচনার যে নির্যাস, 3টে ভাগে বিভক্ত, আগামী দিনে প্রতীক্ষার কাছে থাকবে, এরকম একটা পরিস্থিতির মধ্যে তৃণমূল কংগ্রেস, যারা দুদিন আগেও শাসক দল ছিল, দোর্দণ্ড প্রতাপ শাসক দল ছিল, 34 বছরের বাম শাসনকে সরিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, তার রাজনৈতিক ভবিষ্যৎকে তিনি একদম নীরব ভূমিকায় নিয়েছেন, হয়তো ধৈর্য ধরছেন। ফলে 21শে জুলাই এবার আগামী দিনে, এই 21শে জুলাই আসছে, তৃণমূলের কোন পন্থী কোথায় করবেন, কিভাবে করবেন, কলেবরে তা কত বড় হবে ছোট হবে তা সময় বলবে। কিন্তু সবচেয়ে বড় কথা, তৃণমূল কংগ্রেসের অস্তিত্বের সংকট, তৃণমূল কংগ্রেস দলটার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেদিকেই নজর রাখতে হবে। আজ এ পর্যন্তই। সমস্ত খবর, সব খবর, সঠিক খবর দেখার জন্য চোখ রাখুন দ্য ওয়ালে।